আমরা এখন আছি পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলে, যেটি ইসলামপুরের কুমারটুলি এলাকায় অবস্থিত, যেটি পূর্বে জমিদারদের আবাসিক প্রসাদ ছিল এবং জমিদারদের কাছারি হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। আর এই আহসান মঞ্জিলের এন্ট্রি টিকিট হচ্ছে 40 টাকা। আর এই আহসান মঞ্জিলের ইতিহাস আজকে তুলে ধরবো আপনাদের সাথে। সো চলুন শুরু করা যাক। সো চলুন এই ভবনটিতে এখন প্রবেশ করি এবং তার আগে আপনাদেরকে জানাই যে এই ভবনটি বাংলাদেশে সর্বপ্রথম বিদ্যুৎ সংযোগ করা হয় যখন নাকি বাংলাদেশে বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না, ঠিক তখন আসলে 1901 সাল, ঠিক তখন আসলে সর্বপ্রথম বাংলাদেশের এই ঢাকায় এই আহসান মঞ্জিলে সর্বপ্রথম বৈদ্যুতিক লাইট স্থাপন করা হয়, মানে জ্বালানো হয়। এর আগে সারা বাংলাদেশ তথা ঢাকায় কোথাও আসলে এই বৈদ্যুতিক লাইন ছিল না। সো এমন একটা ঐতিহাসিক একটা ভবনে আজকে যাচ্ছি এবং এই ভবনটির ইতিহাস সম্পর্কে জানাচ্ছি আপনাদের সাথে। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit. জামালপুরের জমিদার শেখ এনায়েতুল্লাহ সর্বপ্রথম এই আহসান মঞ্জিল ভবনটির স্থানে রংমহল নামের একটি প্রমোদ ভবন তৈরি করে। পরবর্তীতে শেখ এনায়েতুল্লাহর ছেলে শেখ মতিউল্লাহ এই ভবনটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন এবং এরপরে দীর্ঘদিন এই ভবনটি বাণিজ্য কুটির হিসেবে ব্যবহার করা হয় এবং পরবর্তীতে 1830 সালে বেগমবাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা আলিমুল্লাহ এই ভবনটি কিনে বসবাস শুরু করেন। পরবর্তীতে নবাব আব্দুল গনি এই ভবনটি একটি ইউরোপীয় কোম্পানি মার্টিন অ্যান্ড কোম্পানির একটা নামক একটা কোম্পানির সাথে যারা প্রকৌশলী ছিল সেই কোম্পানির সাথে চুক্তি করে বর্তমান যে এই ভবনটি সেটি তৈরির একটি প্রকল্প গ্রহণ করে, যা ছিল আহসান মঞ্জিল নির্মাণের একটি মাস্টার প্ল্যান। এবং 1859 খ্রিস্টাব্দে এই ভবনটি নির্মাণের প্রকল্প গ্রহণ করে এবং 1872 সালে এই ভবনটি নির্মাণ কাজ শেষ করে এবং তিনি তার প্রিয় পুত্র শেখ আহসানুল্লাহর নাম অনুসারে এই ভবনটির নামকরণ করা হয় আহসান মঞ্জিল। নবনির্মিত ভবনটি রংমহল এবং পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিতি লাভ করে। আর এখন আমরা চলে যাব অন্দরমহলে, দেন আমরা রংমহলে প্রবেশ করব। সো চলুন এখন চলে যাই অন্দরমহলে। আচ্ছা, প্রচণ্ড রোদ, তো মনে হইতেছিল যে যদি একটু পানি খাওয়ার ব্যবস্থা হয়তো খারাপ হইতো না। সো চলুন দেখি পানি খাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। এখন আমরা ঢুকতেছি অন্দরমহলে, যেটা অন্দরমহল নাম, সেই অন্দরমহলে প্রবেশ করতেছি। ভিডিও করেন যারা? আচ্ছা, এখানে ভিডিও করতে না করলো তো ভিডিওটা অফ করে তারপর উপরে যাই, দেখা যাক। আচ্ছা, আমরা একটু দেখি যে অন্দরমহলে কি আছে। আচ্ছা, আপাতত কেউ নাই এখানে, যার কারণে আমরা এখানে ছবি তুলতে পারতেছি। এই যে দেখেন, আমি এতক্ষণ যে যাদের নাম বলতেছিলাম, এই যে উনি হচ্ছে খাজা আলিমুল্লাহ এবং ওনার ছেলে নবাব খাজা আব্দুল গনি এবং এই যে যাকে দেখছেন উনি হচ্ছে শেখ আহসানুল্লাহ, যার নাম অনুসারে এই ভবনটি আহসান মঞ্জিল করা হয়েছে। আর নবাব খাজা সলিমুল্লাহ, এই যে উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জমি দান করছিল ইনি, যদিও ওনার সম্পর্কটা কি আমি বুঝতে পারতেছি না, হয়তো বা বাপ ছেলে হবে। এদিকে আছে নবাব খাজা হাবিবুল্লাহ, নবাব খাজা আতিকুল্লাহ, খাজা মোহাম্মদ ইউসুফ জান, খাজা নাজিমুদ্দিন। এগুলো সবই
ঐতিহাসিক ব্যক্তিত্ব। এই ভবনটাতে মূলত এখানে যে দলিলপত্র আছে সেই দলিলপত্রগুলা, এই যে নবাবদের যে দলিলপত্র চিঠিগুলা, এগুলো চিঠি। আর এই যে এদিকে দেখেন দলিলপত্র, মানে যে দলিলপত্রগুলো আসলে মানে আপনি যখন নাকি আপনার চাচাদের সাথে ভাগ বন্টন করবেন জায়গা জমিন আপনার বাসা, তখন আপনার চাচারাও মানে আপনাকে এই দলিলগুলো দিতে চাইবে না, যে দলিলগুলো এখানে সাজা রাখছে আপনাদের সবার জন্য দেখার জন্য। ও এত আগেও মানুষ মাইক্রোস্কোপ ব্যবহার করতো। আর এদিকে এই যে 1678 সালের যে বললাম, আর এটা 1680 সালের। তাছাড়া এখানে কিছু পুরানো জিনিসপত্র আছে। এখানে মূলত প্রাচীনকালে মানুষ যে যানবাহন ব্যবহার করতো সেটার একটা নমুনা দেওয়া হয়েছে, যেখানে ঘোড়ার গাড়ি করে নবাবদের চলাচলের একটা নমুনা পেশ করা হয়েছে এখানে আপনাদের দেখার জন্য। তো আমরা বের হয়ে যাচ্ছি অন্তর্মহল থেকে, যেটা নাকি পুরোনো ভবন, এবং এখন আমরা যাব রংমহলে। এখন আমরা প্রবেশ করব রংমহলে। তো চলুন রংমহলে প্রবেশ করি। ওই যে পিছনে দেখা যাচ্ছে ওইগুলো মূলত বর্ম, যেগুলো কইরা প্রাচীনকালের যুগে মানুষ যুদ্ধ করতো। বাট আমার কাছে মনে হইতেছে ওইগুলো কইরা মানুষ কীভাবে যুদ্ধ করতো। আমরা তো মানে সাধারণ যে গেঞ্জি সেটা পরে হাঁটতে পারতেছি না গরমের মধ্যে, আর ওইগুলো কইরা মানে ওনারা যুদ্ধ করতো। এখন আমরা আছি মূলত সিন্ধুক কক্ষে। এটা হচ্ছে আহসান মঞ্জিলের সিন্ধুক। এবং এখানে যত ইতিহাস আছে সব কিছু গাইডটা দেখলাম, মানে পুরো ভবনটা ইতিহাস সংরক্ষণ করে রাখছে, যেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাইছি। এবং এখানে এসে আমি যেটা জানতে পারছি যে নবাব খাজা আব্দুল গনি, এই যে উনি হচ্ছে খাজা আব্দুল গনি, উনি হচ্ছে ঢাকার নবাব পরিবারের সর্বাপেক্ষা সফল পুরুষ খাজা আব্দুল গনি। মানে সবচেয়ে যে সফল কাম ছিলেন নবাবদের মধ্যে তিনি হচ্ছে নবাব আব্দুল গনি। এত আগের মানুষ মানে তারাও আসলে এই আহসান মঞ্জিলে ইউরোপীয় স্টাইলে খানা দানা পরিবেশন করা হতো বিদেশ থেকে যারা আসতো বা বাইরে থেকে যে অতিথিরা আসতো। এই যে এখানে দেখেন তারা ওই দিনেও এই পুল খেলার একটা প্রচলন ছিল। আর কিছুক্ষণ আগে কিন্তু আমরা অন্তর্মহল থেকে আসছি। এই যে দেখেন এই ভবন থেকে এই গেটটা কিন্তু সেই অন্তর্মহলে যাওয়ার গেট, মানে দোতলা থেকে রংমহলের দোতলা থেকে আপনি অন্তর্মহলে যেতে পারবেন এই গেট দিয়ে, যেটা আমার অফ আছে। আর এই যে দেখুন প্রত্যেকটা ভবনে আসলে যত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে তাদের ছবি দেওয়া এবং নিচে নামও দেওয়া আছে। অনেকের আমরা চিনি না, আর যাদেরকে চিনি আসলে তাদেরকে পরিচয় করে দিচ্ছে আপনাদের সাথে। এই সিঁড়িটা হচ্ছে সেই সময়ের সবচেয়ে ব্যস্ত সিঁড়ি, যেটা এখন খুবই শুনশান হয়ে পড়ে আছে, চলার কেউ নাই। আর এখন আমরা যেখানে যাচ্ছি এটি হচ্ছে মূলত লাইব্রেরি, যদিও তেমন কোনো বই একদম নাই এখানে, ঐতিহাসিক কিছু বই ছাড়া। ঐতিহাসিক না বলা চলে না, আসলে এগুলো আসলে পুরনো যে বইগুলো ছিল সেইগুলি আসলে এখানে। অনেক পুরনো বই যেগুলো দেখেন।
আমরা মূলত চলে আসছি নাচ ঘরে। এখানে প্রাচীন যুগে যে নাচ গানা হইতো সেগুলো একটা চিত্র সংগ্রহ করা হয়েছে, ওই যে উপরে দেখা যেতেছে। আর খুব সম্ভব এদিকে মানুষ বসে বসে সেই নাচগুলা উপভোগ করতো। এবং পরবর্তীতে 1888 সালের 7 এপ্রিল এই আহসান মঞ্জিলে প্রবল ভূমিকম্প আঘাত হানে এবং সেই ভূমিকম্পে প্রচুর ক্ষতি সাধিত হয় এই আহসান মঞ্জিলটি। পরবর্তীতে এটি পুনর্নির্মাণের জন্য রানীগঞ্জ থেকে প্রচুর পরিমাণের উন্নত মানের ইট আনা হয় এবং এটি পরিচালনা করেন গোবিন্দচন্দ্র রায়, যিনি ছিলেন একজন প্রকৌশলী। সেই সময় ঢাকা শহরে এই আহসান মঞ্জিলের মতো ঝমকালো রাজপ্রাসাদ আর দ্বিতীয়টি ছিল না। পরবর্তীতে 1897 সালের 12 জুন আবার এই আহসান মঞ্জিলে ভূমিকম্প আঘাত হানে এবং ব্যাপক ক্ষতি সাধিত হয় এবং সেটি পুনর্নির্মাণ করেন আহসানুল্লাহ। এবং পরবর্তীতে যখন জমিদারি প্রথা উচ্ছেদ করে 1952 সালে, তখন সরকার এই নবাব পরিবারের সম্পত্তি অধিগ্রহণ করে। তবে নবাবদের বাসভবন এবং নবাবদের বাগানবাড়ি এই অধিগ্রহণের আওতার বাইরে থাকে। পরবর্তীতে নবাবদের প্রভাব ক্রমেই হ্রাস পেতে থাকে এবং তারা অর্থ অভাবে পড়তে থাকে। স্বাধীনতার পর আহসান মঞ্জিল ধ্বংসের ধারপ্রান্তে চলে যায়। এই মত অবস্থায় 1974 সালে এই ভবনের উত্তরসূরিরা এই ভবনটি নিলামে ওঠার জন্য প্রস্তাব করে ভূমি অফিসের কাছে এবং ভূমি অফিস সেই প্রস্তাব গ্রহণ করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের কাছে এই প্রস্তাব পেশ করে এবং তিনি এই আহসান মঞ্জিলটি পর্যবেক্ষণ করে এবং এই সৌন্দর্যতা দেখে এই আহসান মঞ্জিলটি নিলামের প্রস্তাব নাকচ করে দেন। এভাবে 1992 সালের 20 সেপ্টেম্বর এই আহসান মঞ্জিলটি সর্বসাধারণের জন্য জাদুঘর হিসেবে এবং পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কতটুকু তুলে ধরতে পারছে এই আহসান মঞ্জিলের ইতিহাস জানি না, জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে। সো আজকে বিদায় নিচ্ছি এই আহসান মঞ্জিল থেকে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।